আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের ক্লাস বাংলা উচ্চারণের নিয়ম লেকচার 3। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দুইটি ক্লাসে দেখিয়েছিলাম যে বাংলা উচ্চারণের কিছু কিছু নিয়ম। তো বাকি যে নিয়মগুলো আছে আমরা আমাদের ধারাবাহিক ক্লাস আজকে লেকচার 3-তে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি এখানে কিছু উদাহরণ লিখে রেখেছি আগে থেকেই। উদাহরণটি হচ্ছে, প্রথমে লিখছে মৃন্ময়। মৃন্ময়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে যদি কোনো বর্ণে যদি কোনো শব্দে ফলা থাকে তাহলে ফলা ওই বর্ণটিকে দ্বিত্ব করবে, তবে যদি প্রথম বর্ণে থাকে তাহলে দ্বিত্ব করবে না। কিন্তু এখানে ফলা প্রথম বর্ণে নেই, দ্বিতীয় বর্ণেই আছে, কিন্তু তারপরেও এই নয়ের সাথে ম ফলা থাকার পরেও এই বর্ণটি দ্বিত্ব করবে না। এর কারণ হলো যে এখানে ন এবং ম এই দুটি বর্ণেরই উচ্চারণ রয়েছে। যেমন মৃন্ময়, মৃন্ময়, এখানে দুটি উচ্চারণই রয়েছে, যার কারণে এখানে ফলা দ্বিত্ব করবে না। এখানে এটাকে আমরা যুক্ত বর্ণ ধরবো, ধরে ভেঙে দেব। যেমন এটা এরকম হবে, এই যে ময়রি হবে, এই যে ন হবে, আর এই ম হবে, আর এই অন্তঃস্থ হবে। তাহলে মৃন্ময় এই হবে হচ্ছে এর সঠিক উচ্চারণ। তারপর দেখুন তন্ময়। তন্ময় বানানটিতেও সেই একই সমস্যা। সেটা হচ্ছে যে এই ন এবং ম এর উচ্চারণটি এখানে আছে। উচ্চারণটি যদি থাকে তাহলে আমাদের ওই ফলার নিয়ম হবে না, তখন ওটাকে আমরা যুক্ত বর্ণ ভেবে ভেঙে দেব। তাহলে এখানে কি হবে, এই ত হবে, তারপরে এই ন হবে, তারপরে এই ম, আর তন্ময়। তাহলে হবে হচ্ছে তন্ময় এই হবে এই তন্ময়ের সঠিক উচ্চারণ। এখানে কিন্তু ম দ্বিত্ব করেনি, এখানে ন এবং ম উভয়ের উচ্চারণ থাকার কারণে আমরা এখানে এটিকে যুক্ত বর্ণ ভেবে এটিকে ভেঙে দিয়েছি। তারপরে যেটা হচ্ছে ধন্যবাদ। এইটি কি হবে, আগের যে নিয়মে এই প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি যারা দেখেননি তারা ওখানে দেখে নেবেন। এই নিয়মগুলো ওখানে আছে যে এই এই ধ হয়ে যাবে, কারণ ধয়ের মধ্যে একটি আছে, এই টি ও হয়ে যাবে। কখন ও হয়ে যায় আমাদের লেকচার 1-এ এটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন যে কখন ও হয়ে যায়। তাহলে এখানে নয় জফলা আছে, ফলা বর্ণটিকে দ্বিত্ব করে দেয়। তাহলে এই দুইটি ন লিখলাম, এই জফলার কারণে দুইটি ন লিখলাম, আর এই জফলার কারণে এই ধয় ওকার দিলাম, আর বয়াকারে বা থাকলো, আর এই দোয়া থাকলো। তাহলে ধন্যবাদ এই হচ্ছে ধন্যবাদের সঠিক উচ্চারণ, ধন্যবাদ। তারপরে আছে সংগ্রহ। আমরা বলছি যে সংগ্রহ বানানে এই যে স আছে, এই শটা কোন স হবে, এই শটা তালব্য হয়ে যাবে। আর অনেক সাথে থাকলে আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে যে এই সংগ্রহ এই হচ্ছে সংগ্রহ সঠিক উচ্চারণ। তারপরে একটি শব্দ আছে, সেটা হচ্ছে সমন্বয়। সমন্বয়ে আমরা কি দেব, আপনারা জানেন যে তালব্য স আর মূর্ধন্য স আর দন্ত স, তিনটি স কোন স হয়ে যায়, তালব্য স হয়ে যায়। তাহলে এখানে সমন্বয় হবে এই স হয়ে যাবে, এই ম হয়ে যাবে, আর নয়ে যে ব ফলা আছে, ফলা বর্ণটিকে দ্বিত্ব করে, তাই এইখানে দুইটি ন হবে, একটি ফলা বর্ণকে দ্বিত্ব করে। এটা আমাদের পুরানো ক্লাসে লেকচার 1 এবং 2-তে দেওয়া আছে। তারপর আমি এখানে একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ফলা। এই ফলা কি করে, ফলা বর্ণকে দ্বিত্ব করে। দ্বিত্ব মানে দুইবার লিখতে হবে, দ্বিত্ব করে, ফলা বর্ণকে দ্বিত্ব করে। ফলা হচ্ছে 6টি, ফলা হচ্ছে 6টি, ন, ব, ম, জ, র আর ল, এই 6টি হচ্ছে ফলা। এই ফলা যদি কোনো বর্ণে থাকে তাহলে এই বর্ণটি দ্বিত্ব করবে। তাহলে এখানে সমন্বয়ে কি হবে, এই স হয়ে গেল, সমন্বয় এই হচ্ছে সমন্বয়ের সঠিক উচ্চারণ। তারপর আছে শুষ্ক বানানটিতে যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ ভেঙে যাবে। যুক্ত বর্ণ কখনো একা থাকবে না, এটা হচ্ছে যুক্ত অবস্থায় থাকবে না, যুক্ত বর্ণ এটা হচ্ছে ভেঙে যাবে, এটা হচ্ছে ভেঙে যাবে, যুক্ত বর্ণ ভেঙে যাবে। যেমন এখানে আছে হচ্ছে যুক্ত অবস্থায় আছে এই মধ্যম ক, তাহলে এটা ভেঙে যাবে কি
এইখানে এই স হয়ে যায় তালব্য স আর এই ক, তাহলে এই যুক্ত বর্ণটা ভেঙে যাবে, এভাবে ভেঙে যাবে যুক্ত বর্ণটা। তাহলে এখানে তালব্য স আছে, আর এই মূর্ধন্য ষর জন্য আরেকটি তালব্য স, আর এই একটি ক হবে। তাহলে এই রস্যকারটা দেওয়াই আছে, তাহলে শুষ, এই কয়েকবারে শুষ্ক, শুষ্ক, এর সঠিক উচ্চারণটা হচ্ছে শুষ্ক। তারপর হচ্ছে অনিঃশেষ, এখানে দেখুন একটি বিসর্গ আছে, বিসর্গের একটি কাজ আছে উচ্চারণের সময়। বিসর্গ, বিসর্গ তার পরের বর্ণকে দ্বিত্ব করে। কিভাবে দ্বিত্ব করে? দ্বিত্ব মানে দুইবার লিখতে হবে। বিসর্গর পরে যে বর্ণটি থাকবে সেই বর্ণটিকে দুইবার লিখতে হবে। যেমন এই যে অনিঃশেষ, এই ওয়াটা ও হয়ে যাবে, কারণ ও এর পরে যদি রসিকার থাকে তাহলে ও হয়ে যায়। আমাদের লেকচার 1 এটা দেওয়া আছে, ও নয় রস্যি অনি। আর এই যে বিসর্গ এটা থাকবে না, বিসর্গের পরে যে তালব্য স আছে এই তালব্য স দুইটা হবে, আর এই মূর্ধন্য ষটা আবার তালব্য স হয়ে যাবে। তাহলে অনিশ, অনিঃশেষ, 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 অনিঃশেষ। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে ভবিষ্যৎ। এই ভ থাকবে, এই ভ থাকবে, এই স কোন সময় যাবে, আর এই জফলা, শয় জফলা, জফলা ফলা কি করে? ফলা দ্বিত্ব করে। তবে মূর্ধন্য ষ তালব্য স হয়ে দ্বিত্ব হবে, আর খণ্ডত্ব কি হয়ে যায়? খণ্ডত্ব হয়ে যায় হচ্ছে ত, কারণ খণ্ড ত, ত এর অর্ধেক হচ্ছে খণ্ড ত, আর উচ্চারণের সময় খণ্ডটা ত এর মতোই উচ্চারিত হয়। আমরা শিখতেছি বাংলা উচ্চারণের নিয়ম, তাই আমরা খণ্ডতার পরিবর্তে আমরা ত দেব, যেহেতু খণ্ডতা ত এর মতো উচ্চারিত হয়। তাহলে ভবিষ্যৎ ভয়কারে ভ হবে, কারণ এই রসিকারের কারণে এই ভয় রসিক থেকে থাকবে ভবিষ, আর এই যে স আর এই খণ্ডতা ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ। এখানে এই শটা দ্বিত্ব হয়েছে কারণ শয়ে জফলা আছে। তারপর আরেকটি শব্দ আছে ষান্মাসিক। এখানে লক্ষ্য করুন, এই ষান্মাসিক এখানে নয় ময় যে বফলা মফলা আছে, মফলা এখানে দ্বিত্ব করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে যে এখানে এই যুক্ত বর্ণটি যখন একটি যদি উচ্চারণ থাকে আরেকটি যদি উচ্চারণ না থাকে তাহলে দ্বিত্ব করবে, তবে দুইটি বর্ণেরই যদি উচ্চারণ থাকে তাহলে দ্বিত্ব করবে না। যেমন ষান্মাসিকের ষান্মাসিক, তাহলে এই যুক্ত বর্ণের দুইটি বর্ণেরই উচ্চারণ আছে। যেমন মৃন্ময়, তন্ময়, এখানে যেমন উচ্চারণ আছে তেমনি ষান্মাসিকেও ন আর ময়ের দুটিরই উচ্চারণ আছে। তাই ন আর মকে আমরা মকে আর ফলা না ধরে ওটিকে যুক্ত বর্ণ ধরে আমরা ভেঙে দেবো। যেমন এই সব অংশ হয়ে যাবে, এই তালব্য স হয়ে যাবে, এই ন, এই ম, এটা আবার তালব্য স হয়ে যাবে, আর এই ক। তাহলে ষান্মাসিক, এই যে শান ও শান, ময়কারে মা, শানমা, শানমা, এই ময়কারে মা, শানমা, এই শয়সী শিকশিক, ষান্মাসিক। এই হচ্ছে ষান্মাসিক শব্দটির উচ্চারণ। তারপরে আরেকটি শব্দ আছে দ্রষ্টব্য। দ্রষ্টব্য কেমন হবে? এই দয় রফলা, এই রফলা বর্ণকে দ্বিত্ব করবে যেহেতু ফলা, কিন্তু প্রথম বর্ণে করবে না। তাহলে দ্র থাকবে, এইটা স আর ট ভেঙে যাবে, তাহলে এই স হবে, এইটা হবে, আর বয় রফলা তাহলে কয়টা হবে? দুইটা ব হবে। তাহলে দ্রষ্টব্য, তাহলে দ্রষ্টব্য। তারপর হচ্ছে যথাক্রমে অন্তর্জ কি হয়ে যায়? বর্গজ হয়ে যায়, অন্তর্জ বর্গজ হয়ে যায়। এটা আমাদের লেকচার 1-এও আছে, 2-তেও আছে, সেখান থেকে দেখে নিলে হবে। তারপর আমি লিখে দিচ্ছি কয়েকটি বর্ণ কিভাবে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জিংটা আমি লিখে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে দীর্ঘিকার থাকলে রস্যিকার হবে, তারপর দীর্ঘকার থাকলে আমরা লিখবো হচ্ছে রস্যকার, তারপর হচ্ছে মূর্ধন্য থাকলে লিখবো দন্তন্য, তারপরে অন্তর্জ থাকলে লিখবো হচ্ছে বর্গজ। তারপর হচ্ছে জ, এই থ, এই ক, এই রফলা, রফলা কি করে? রফলা দ্বিত্ব করে, সাথেও থাকে র, ফ এখানে ফা, র ফ, ফ গেল, রফলা দ্বিত্ব করে, দ্বিত্ব করে এবং সাথেও থাকে, সাথেও থাকে। রফলা দ্বিত্ব করে এবং সাথেও থাকে। কিভাবে থাকে? এখানে দেখুন, এই যে কয় রফলা, এখানে ক দুইটা তো দ্বিত্ব হবে, আবার শেষে ক সাথে রফলাও থাকবে। এটা হচ্ছে দ্বিত্ব করা এবং সাথেও থাকা। আর এই ম, তাহলে যথা যথাক্রমে, যথাক্রমে উচ্চারণটা হচ্ছে যথাক্রমে, যথাক্রমে। তারপর আমরা বলছি যে এখানে আরেকটি শব্দ হচ্ছে
নিঃশর্ত, এখানে বিসর্গ আছে, বিসর্গ তার পরের বর্ণকে দ্বিত্ব করে, তাহলে এই 9 রশ্মি দিলাম আর এই শটা 2 বার লিখলাম, কারণ এই বিসর্গ এই বর্ণটিকে দ্বিত্ব করলো। আর এই রেফ কি হয়ে গেল, র হয়ে গেল, রেফ র হয়ে যায়, রেফ কি হয়ে যায়, র হয়ে যায়, রেফ রেফ হয়ে যায় র, রেফ হয়ে যায় র, তাহলে এই র হয়ে গেল আর এই ত থাকলো, তাহলে নিঃশর্ত 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 নিঃশর্ত। তারপর আছে লক্ষণ। লক্ষণ বানানটিতে কি হবে, এই যে ল হবে, এখানে যে মটা আছে এই ময়ের লক্ষণ, ময়ের কোনো উচ্চারণ নেই, তাহলে মটি যেহেতু যুক্ত বর্ণের সাথে যদি কোনো ফলা যুক্ত হয়, যুক্ত বর্ণের সাথে যদি কোনো ফলা যুক্ত হয়, সেক্ষেত্রে সেই ফলাটির উচ্চারণ থাকে না, আর উচ্চারণের নিয়মে সেটি লেখা লাগে না। যুক্ত বর্ণের সাথে কোনো ফলা থাকলে সেই ফলার উচ্চারণ থাকে না, আর ওই উচ্চারণ না থাকার কারণে উচ্চারণে সেটি লেখা লাগে না। এখানে ক্ষিয়র সাথে ম যুক্ত হয়েছে, তাই এখানে মটা লেখা লাগবে না, কিন্তু ক্ষিয়র পরিবর্তে আমরা লিখি হচ্ছে ক আর খ। কেন ক আর খ লিখি তার ব্যাখ্যা আমাদের পূর্ববর্তী লেকচারে দেওয়া আছে। তাহলে ক আর খ লিখি, তাহলে এই ল এখানে লিখলাম ক, আর এই খ, আর এই হচ্ছে ন, মূর্ধন্য দন্ত ন হয়ে যায়। তাহলে লক্ষণ, এদের লক ক্ষয়কারে খ ন, লক্ষণ, এই হচ্ছে লক্ষণের সঠিক উচ্চারণ, লক্ষণ। তারপর হচ্ছে বৈশাখ। বৈশাখে আমরা বলছিলাম যে যদি ওই থাকে, ওই, তাহলে হবে ও রস্বই ওই, তবে যদি কোনো ব্যঞ্জনের সাথে ওই থাকে তাহলে লিখতে হবে বয়কারে ব রস্বই বই। যেমন বর সাথে ওই আছে বই, দশ সাথে ওই থাকলে দয়কার রস্বই দই। আচ্ছা, যদি ও থাকে তাহলে আমরা বলছিলাম ও রস্যু ও, যেমন দয়কারে যদি দৌ থাকে তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে দয়কারে দো রস্যু দৌ। আচ্ছা, যদি এখানে থাকতো বউ তাহলে কি থাকতো, বয়কারে বো রস্যু বউ, বয়কারে বো রস্যু বউ। তারপরে এখানে যদি থাকতো দৌ দই তাহলে থাকতো দয়কারে দো রস্যই দই। এভাবে আমাদের লিখতে হবে। তাহলে এখানে ব্যঞ্জনের সাথে ওই আছে, তাহলে ওকার দিলাম, এই ও আর রস্যইটা এই ওকারটা দিয়ে দিলাম, আর এই রস্যই, তাহলে বই, আর এই শয়কারের সা, এই খ, বৈশাখ। এই হচ্ছে বৈশাখের সঠিক উচ্চারণ। তারপরে এখানে আছে প্রেতাত্মা। প্রেতাত্মা কি হবে, প্রেতাত্মা হবে হচ্ছে এই পয়লা ফলে এখানে প্রে, এই প্রে দিলাম, প্রে, এই ত, এই ত, আর এখানে তয়ে যে ম আছে এটা একটি ফলা, যেহেতু এর উচ্চারণ নেই, প্রেতাত্মা এই ময়ের উচ্চারণ নাই, তাই হচ্ছে দুইটি ত হবে, কারণ ফলা একটি বর্ণকে দ্বিত্ব করে। তাহলে প্রেতাত্মা, প্রে তয়ে তা তা তয়ে তা। এখন আমরা লেকচার পূর্ববর্তী লেকচারে বলেছিলাম যে যদি কোনো বর্ণ থেকে নাসিক্য চলে যায় তাহলে চন্দ্রবিন্দু দিতে হয়। এখানে এই প্রেতাত্মা এবং লক্ষণ এই দুটি শব্দে নাসিক্য চলে গেছে। যেমন এখানে লক্ষণের মধ্যে এই যে ম একটি নাসিক্য বর্ণ এটা ছিল কিন্তু এখানে নেই, আবার প্রেতাত্মার মধ্যে ম ছিল কিন্তু এখানে নেই। আমরা বলছি যে যদি কোনো বর্ণের পূর্ববর্তী বর্ণে নাসিক্য থাকে, নাসিক্যকে ফেলে আসলে তখন সেখানে চন্দ্রবিন্দু দিতে হয়। কখন, সেটা হচ্ছে উম, ইয়, মূর্ধন্য দন্ত ন, ম, এই পাঁচটি হচ্ছে নাসিক্য বর্ণ। নাসিক্য, এই নাসিক্য ফেলে আসলে নাসিক্য ফেলে আসলে চন্দ্রবিন্দু হয়। এই নাসিক্য ফেলে আসলে চন্দ্রবিন্দু হয়। যেমন এই লক্ষণে, এই লক্ষণ থেকে এই লক্ষণটা হয়েছে, তো এই উচ্চারণে নাসিক্য বর্ণ মটা নেই, কিন্তু এখানে আছে। এখানে নাসিক্যটা এই শব্দটি নাসিক্যটাকে ফেলে আসছে, তাই এখানে একটি চন্দ্রবিন্দু হবে। যদি নাসিক্য ফেলে আসে তখন একটি চন্দ্রবিন্দু হবে। তাহলে দুটি বর্ণের শেষ বর্ণে এখানে চন্দ্রবিন্দু দিলাম। যদি এখানে দ্বিত্ব না করতো, একটি বর্ণ থাকতো, তাহলে ওই বর্ণের উপরে আমরা চন্দ্রবিন্দু দিতাম। তারপরে যে প্রেতাত্মা, এখানে এই যে শেষের যে তয় ম আছে, এই তটি দ্বিত্ব হয়েছে দুইটা ত, আর এখানে এই নাসিক্যটি ফেলে আসছে, তাই 2 নম্বর যে ত আছে তার উপরে আমরা একটি নাসিক্য বর্ণ দিলাম। কেন, কারণ নাসিক্য ফেলে আসলেই কি হয়, চন্দ্রবিন্দু হয়। তারপর আছে প্রত্যক্ষ, এই প এর ফলা দিলাম, এই ত দুইটা দিলাম, আর ক্ষিয়র জন্য দিলাম ক আর খ। এই তয় জফলা ফলা বর্ণকে দ্বিত্ব করে দুইটা দিলাম, তাহলে প্রত্যক্ষ কি হবে, পয়লা ফলা ওকারে প্রত্যয় তো কত ক্ষয়কারে খো, প্রত্যক্ষ। তারপর এখানে হচ্ছে পুনঃ, এই যে পু, এই ন, এই বিষয়টা কি করে, এই পটাকে দ্বিত্ব করে দেবে। আর পু নয় করে ন,
পরস্পর পুনর্গণ পুনঃ তারপর হচ্ছে ইত পূর্বে, এখানেও আমাদের বিসর্গ আছে, বিসর্গ তার পরের বর্ণকে কি করে দ্বিত্ব করে, পরের বর্ণটাকে দ্বিত্ব করে। তাহলে হচ্ছে এই রস্যই এই ত আর হচ্ছে এই পটা হবে দুইটা আর এই রেফটা র হয়ে যাবে আর এই ব লিখলাম। তাহলে ইতপূর্বে। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রীষ্ম। এখানে হচ্ছে গ্রীষ্ম, অনেকে এই গ্রীষ্মটাকে উচ্চারণ করে যে গ্রীষ্ম, গ্রীষ্ম উচ্চারণ হবে না, হবে হচ্ছে গ্রীষ্ম, উচ্চারণটা হবে গ্রীষ্ম। তাহলে গ্রীষ্ম উচ্চারণ হলে আমরা জানি যে দীর্ঘিকার রস্যিকার হয়ে যায়, দীর্ঘিকার কি হয়ে যায়, দীর্ঘিকার রস্যিকার হয়ে যায়। তাহলে এই রস্যিকার দিয়ে দিলাম ডি। আর এখানে যে ফলাটি আছে এই বড়টিকে কি করবে দ্বিত্ব করবে, দ্বিত্ব মানে দুইবার। তাহলে এই মধ্যস্ব লেখা যাবে না, কি লিখতে হবে আমাদের তালব্যস্ব লিখতে হবে। তাহলে দুইটি তালব্যস্ব লিখলাম, এই যে গ্রীষ, তাহলে গ্রীষ এই শয়গণে শো, গ্রীষ্ম। এখন আপনারা বলেন তো যে এই বর্ণটি এখনো সঠিক হয়েছে না? এখনো সঠিক হয়নি। এখানে সঠিক হতে গেলে আমাদের একটি জিনিস এখনো বাকি থেকে গেছে, সেটি কি যে এই বর্ণের মধ্যে একটি নাসিক্য ছিল কিন্তু এই শব্দের মধ্যে একটি নাসিক্য ছিল কিন্তু এই শব্দের মধ্যে নেই। আর নাসিক্য ফেলে আসলে কি হয়, নাসিক্য ফেলে আসলে একটি চন্দ্রবিন্দু দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের আমাদের এই ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখলাম। তো আমাদের গ্রিন পেন স্কুলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।